यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আমি সময় চক্র, আর আজ এই মহাভারতের স্মরণীয় গল্প তোমাদের শোনাতে যাচ্ছি। এই মহাভারত কেবলমাত্র ভরত বংশীয়দের কোনো সাধারণ যুদ্ধের গল্প নয়। এ গল্প ভারতীয় সংস্কৃতির উত্থান পতনের গল্প। এই গল্প সত্যি আর মিথ্যের মহাযুদ্ধের গল্প। এ গল্প আঁধার সরিয়ে আলোর পথপ্রদর্শক। আর এই গল্প একমাত্র আমি ছাড়া কেউ শোনাতেও পারবে না। তার কারণ এই গল্পের সমস্ত ঘটনা আমার চোখের সামনে ঘটেছে। এর চরিত্রগুলো আমার চেনা। এই গল্পের সব ঘটনার আমিই একমাত্র সাক্ষী। আমি দুর্যোধন, আমি অর্জুন, আর আমি কুরুক্ষেত্র। কারণ এই মহাভারত সম্পর্কের ভাঙা গড়া আর সম্পর্কের মূল্যবোধ থেকে জীবন সমুদ্র মন্থন করে জীবনের তথ্য ও সত্যের অমৃত তুলে আনার কাহিনী। আর এই লড়াই সব যোদ্ধাকে নিজের নিজের কুরুক্ষেত্রে লড়ে জিতে নিতে হবে। কারণ সব যুগের সত্যকে বর্তমান অসত্যের সাথে লড়াই করতেই হয়। তাই যতদিন আমি আছি এই মহাযুদ্ধ চলতেই থাকবে। কারণ আমার কোনো অন্ত নেই, আমি অশেষ, অনন্ত। এই জন্য প্রয়োজন সবাই এই কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করুক, যাতে ভবিষ্যতে আর কোনো অসুবিধা না হয়। এই যুদ্ধে অংশগ্রহণ করা বর্তমানের কর্তব্য, কারণ এটাই ভবিষ্যতের ভাগ্য বিধাতা। এই জন্য আমি কখনো গুরু, কখনো মা, কিংবা কখনো ঋষি রূপে প্রত্যেক নতুন বংশধরদের এই কাহিনীর মাধ্যমে জীবন যুদ্ধের জন্য তৈরি করে চলেছি। এই কাহিনী আসলে ওই দিন থেকে শুরু হয়নি যেদিন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ বাণী শুনিয়েছিলেন, কিংবা দ্রৌপদী যেদিন দুর্যোধনকে উপহাস করেছিলেন। এই কাহিনী এই ঘটনার অনেক আগে। রাজা দুষ্যন্ত শকুন্তলার পুত্র চক্রবর্তী মহারাজা ভরতের বিজয় যাত্রা থেকে ফেরার পর হস্তিনাপুর রাজ দরবার থেকে এই শুভারম্ভ হয়েছিল। দিগ্বিজয়ী চক্রবর্তী মহারাজের জয়! 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 মহারাজ ভরত এই জন্যই গর্বিত ছিলেন না যে উনি ওনার রাজ্যের সীমানা হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত করেছিলেন। আজ আমাদের মহান দেশ ওর নামের জন্যই ভারতবর্ষ বলে পরিচিত। মহারাজ ভরত এই জন্যই মহান হয়ে উঠেছিলেন যে ওনার রাজ দরবারের ভূমিতে প্রজাতন্ত্রের প্রথম বীজ উনিই বপন করেছিলেন। উনি জন্ম কর্মের মধ্যে সূক্ষ্ম রেখা টেনে বলেছিলেন, জীবনের আসল অর্থ জন্ম নয়, কর্ম।
কেননা কুরুক্ষেত্র বাস্তবিক অর্থে ধর্মক্ষেত্রও বটে। মহারাজের জয় হোক। আজ হস্তিনাপুরের সীমানা হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত হয়েছে, অর্যাবর্ত ভারতবর্ষ নামে পরিচিতি পেয়েছে। মহারাজ, সময় এসে গেছে, আপনি এবার যুবরাজের নাম ঘোষণা করুন। মহামন্ত্রী, এই ঘোষণা চন্দ্রবংশের পূর্ণিমা অনুষ্ঠানের দিন করা হবে। জানতে পারলাম তুমি কোথাও বাইরে যাচ্ছ। হ্যাঁ মা, যুদ্ধ শেষ করে ফিরেছি, ভাবছি মহর্ষি কর্ণর সঙ্গে দেখা করে আসি। ওকে মহর্ষি নয়, দাদু বলে ডেকো। আমি ওর নিজের মেয়ে তো নই, কিন্তু ওর কাছেই আমি মানুষ হয়েছি। ওকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিও, আর ওকে বলো যে ওর নিজের মেয়ে শকুন্তলাকে কি ভুলে গেছে। অবশ্যই বলবো মা, অবশ্যই বলবো। আজ্ঞা দিন মা। দীর্ঘজীবী হও। এসো শকুন্তলা পুত্র। প্রণাম মহর্ষি। মঙ্গল হোক। শকুন্তলা কেমন আছে ভরত? ভালো আছেন মহর্ষি। ওনার প্রণাম তো সদাই আপনার চরণেই থাকে। আর উনি জিজ্ঞাসা করেছেন, পিতা কি তার সন্তানকে ভুলে গেছেন? এবার তুমি বলো, এখানে আসার কারণ কি? সমস্যা একটাই, যদিও আমি 9 জন পুত্রের পিতা, কিন্তু যুবরাজ কাকে করব মহর্ষি? তোমার প্রশ্ন থেকে স্পষ্ট বুঝতে পারছি, বিশ্ববিজয়ী চন্দ্রবংশীয় রাজা ভরতের নিজের প্রতি এখনো পর্যন্ত কোনো আস্থাই নেই। আর নিজের প্রতি যদি তোমার আস্থা না থাকে, তাহলে তুমি কোনোদিনও ন্যায় করতে পারবে না। চিন্তামুক্ত হও, তাহলেই আস্থা ফিরে পাবে, তোমার নিজের প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। আমার আশীর্বাদ তোমার সাথে থাকবে। দীর্ঘজীবী হও। হস্তিনাপুরের রাজসভা চন্দ্রবংশীয়দের প্রতাপে ঝলমল করছে। আর আজ রাজ দরবারের প্রত্যেকটা মানুষ যেন শ্বাস নিতে ভুলে গেছে, অপেক্ষা করছে সেই শুভ মুহূর্তের জন্য, যখন হস্তিনাপুরের যুবরাজের নাম ঘোষণা করা হবে। আর এটাই হলো মহাভারতের অমর কাহিনীর প্রথম অলিখিত পাতা। সাবধান সাবধান সাবধান! ধর্মাধিকারী, প্রজাপালক, ন্যায়মূর্তি, হস্তিনাপুরের রাজা চক্রবর্তী মহারাজ ভরত দরবারে উপস্থিত হয়েছে। প্রণাম গ্রহণ করুন মা। মহামন্ত্রী, আমি দুষ্মন্ত পুত্র ভরত সবার প্রথমে আমার বীর যোদ্ধাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি, যারা হস্তিনাপুরকে আর্যাবর্তের সীমানা পর্যন্ত বাড়াতে সাহায্য করেছে। আমি কৃতজ্ঞতা জানাই হস্তিনাপুরের প্রজাদের, যারা তাদের আশীর্বাদের সাথে সাথে
আমাকে তারা সহযোগিতা করেছেন, যাদের মধ্যে কিছু যোদ্ধা যুদ্ধক্ষেত্রেই অমর হয়েছেন। আমি তাদের মাতা পিতাকে শত কোটি প্রণাম জানাচ্ছি। আর আজ এই রাজ সিংহাসনে বসে ঘোষণা করছি যে কোনো রাজা নিজের দেশ আর দেশের প্রজাগণের থেকে বড় হতে পারে না। রাজার শুধুমাত্র 3টে কর্তব্য থাকা উচিত: দেশ আর প্রজাগণের ন্যায় করা, তাদের রক্ষা করা এবং এমন একজন ব্যক্তিকে যুবরাজ নিযুক্ত করা যে দেশ আর প্রজাদের প্রতি ন্যায় দিতে পারে আর তাদের রক্ষাও করতে পারে। আমি দুঃখিত যে আমার কোনো পুত্রের মধ্যে আমি এই গুণ দেখতে পাচ্ছি না। এই জন্যই আমি ভরদ্বাজ ভূমন্যুকে নিজের সন্তান মেনে নিয়ে ওকে যুবরাজ নিযুক্ত করছি। প্রণাম গ্রহণ করুন মা। দীর্ঘজীবী হও। মা, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আমাকে চিন্তিত দেখাচ্ছে কারণ আমি চিন্তিত। কারণ কি মা? সম্পর্কের বন্ধন ছিঁড়ে তুমিই প্রথম পিতা যে নিজের সন্তানের অধিকার অন্য কাউকে দিয়েছে। এ তুমি কি করেছো ভরত? মা, আমি এমন একজন পিতা যে কেবল শুধু পিতাই নয়, একজন রাজাও বটে। সন্তান আর বাইরের লোকের পার্থক্য অনেক। আপনি শুধুই মা, তাই স্নেহের মোহে অন্ধ হয়ে গেছেন। আমি একজন রাজা, ন্যায় বিচার আমাকে করতেই হবে। আমার পরিবার যে অনেক বড় মাতা, আর আমি যাকে যুবরাজ অভিষিক্ত করতে চলেছি সেও তো আমারই সন্তান, কারণ ও আমার প্রজাদেরই একজন। সমস্ত নগরবাসী আমারই তো পরিবার। যদি আমি আমার পুত্রকে যুবরাজ ঘোষিত করি, তবে তা রাজ্য, রাজ্যের প্রজা দুজনেরই সাথে অন্যায় করা হবে। রাজমাতা, আপনার তো গর্ব অনুভব করা উচিত যে আপনার পুত্র ন্যায়ের পক্ষ নিয়েছে। কিন্তু ভরতের শাসনকালে প্রজাতন্ত্রের ভূমিতে যে বীজ বপন করা হয়েছিল তা কয়েক বংশধরের পর হস্তিনাপুরের রাজা শান্তনুর শাসনকালেই শেষ হয়ে গিয়েছিল। তখন কাজের চেয়ে জন্ম পরিচয়ের মূল্য বেশি হয়েছিল এবং বর্তমানের বুকে এক অজানা ভবিষ্যৎ রচিত হয়েছিল। বাস্তবে ওই দিনই মহাভারতের গল্পের কুরুক্ষেত্রের যুদ্ধভূমি তৈরি হয়ে গিয়েছিল। শান্তনুর গল্প এইভাবেই শুরু হয়েছিল। একদিন মহারাজ শান্তনু গঙ্গার তীরে শিকারে গিয়েছিলেন।
আমার নাম শান্তনু দেবী, হস্তিনাপুরের রাজা শান্তনু। আমার নাম গঙ্গা মহারাজ। আমি এখানে শিকার করতে এসেছিলাম। তারপর কি হলো মহারাজ? তারপরটা আমার জানা নেই, কিন্তু মনে হচ্ছে কোনো চন্দ্রমুখী মৃগনয়নী আমাকে ঘায়েল করেছে। এই তো ভারী অন্যায়। হস্তিনাপুরের রাজারা আরো সাবধানে থাকা উচিত, কারণ রাজাহীন হস্তিনাপুরকে দেখে মনে হবে বান ছাড়া কেউ যেন ধনুক চালাচ্ছে। এখন হস্তিনাপুরের কি হবে মহারাজ? হস্তিনাপুরের বাঁচবার কেবল একটাই উপায় আছে দেবী। তাহলে তো শীঘ্রই সেই উপায় অবলম্বন করা উচিত মহারাজ। সেটা তো তোমারই হাতে আছে দেবী। আমার প্রশ্ন আমি কাল জিজ্ঞাসা করব মহারাজ। হস্তিনাপুরের মতো শক্তিশালী রাজ্যের বাঁচা মরা আমার হাতে কিভাবে? কাল কেন দেবী, আজ কেন নয়? কারণ সব প্রশ্ন উত্তরের একটা সময় থাকে মহারাজ। আমার নাম শান্তনু দেবী, হস্তিনাপুরের রাজা শান্তনু। আমার নাম গঙ্গা মহারাজ। তারপর কি হলো মহারাজ? তারপরটা আমার জানা নেই, কিন্তু মনে হচ্ছে কোনো চন্দ্রমুখী মৃগনয়নী আমাকে ঘায়েল করেছে। এই তো ভারী অন্যায়। হস্তিনাপুরের রাজারা আরো সাবধানে থাকা উচিত, কারণ রাজাহীন হস্তিনাপুরকে দেখে মনে হবে বান ছাড়া কেউ যেন ধনুক চালাচ্ছে। এখন হস্তিনাপুরের কি হবে মহারাজ? হস্তিনাপুরের বাঁচবার কেবল একটাই উপায় আছে দেবী। তাহলে তো শীঘ্রই সেই উপায় অবলম্বন করা উচিত মহারাজ। সেটা তো তোমারই হাতে আছে দেবী। আমার প্রশ্ন আমি কাল জিজ্ঞাসা করব মহারাজ। হস্তিনাপুরের মতো শক্তিশালী রাজ্যের বাঁচা মরা আমার হাতে কিভাবে? কাল কেন দেবী, আজ কেন নয়? কারণ সব প্রশ্ন উত্তরের একটা সময় থাকে মহারাজ। বেশিক্ষণ প্রতীক্ষা করতে হয়নি তো দেবী। প্রতীক্ষা তো করতে হলো, কিন্তু বহুক্ষণ নয়। হ্যাঁ, কাল আপনি বলছিলেন মহারাজ হস্তিনাপুরের বাঁচবার কেবল একটাই উপায় আছে, আর আমি আপনাকে বলেছিলাম তাহলে তো শীঘ্রই সেই উপায় অবলম্বন করা উচিত। আপনি বলেছিলেন উপায় কেবল আমি করতে পারি। এবার আসল কথায় আসি মহারাজ, আমার হাতে কিভাবে? যদি তুমি আমাকে বিয়ে করে হস্তিনাপুরের মহারানী হও,
তবে শান্তনুও বেঁচে যাবে, আর হস্তিনাপুর রাজ্য মহাভারত